ফটোশ্যুটে আমার শ্বশুর আমাকে প্রেমিকা বানাতে চান। আমি হতভম্ব হয়ে গেলাম যখন আমার শ্বশুর সুধীরবাবু বললেন, বিখ্যাত ফটোগ্রাফার শ্বশুরের ফটোশ্যুটে মডেল হিসেবে যোগ দিলাম। ৬০ বছর বয়সী শ্বশুরের স্টুডিওতে বিভিন্ন পোজে ছবি তুলতে তুলতে তিনি ক্যামেরা নামিয়ে বললেন, তোমার চোখে এমন কিছু আছে যা আমার কবিতায় ফুটিয়ে তুলতে চাই। আমার শেষ বইটি তোমাকে উৎসর্গ করতে চাই, শুধু বোমা হিসেবে নয়, আমার হৃদয়ের প্রেমিকা হিসেবে। আমাকে বিয়ে করবে? আমার শ্বশুর সুধীরবাবু একজন বিখ্যাত ফটোগ্রাফার এবং কবি। ৬০ বছর বয়সেও তিনি অসাধারণ কর্মঠ। এখনও তার স্টুডিওতে নিয়মিত কাজ করেন। সম্প্রতি তিনি আমাকে বললেন, তার নতুন ফটো কালেকশনের জন্য আমার ছবি তুলতে চান। আমি রাজি হয়ে গেলাম। ভাবলাম এতে স্বামী শ্বশুর সম্পর্কটা আরও ভালো হবে। সেদিন তার স্টুডিওতে গিয়েছিলাম। স্টুডিওতে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। তিনি আমাকে বিভিন্ন পোজে ছবি তুলতে বললেন। ১ ঘন্টা ধরে শুটিং চলার পর হঠাৎ তিনি ক্যামেরা নামিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমি ভাবলাম হয়তো আমার পোজ ঠিক হচ্ছে না, কিন্তু তিনি যা বললেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি হতভম্ব হয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার ছেলের স্ত্রী। আমি জানি বৌমা, সুধীরবাবু আমার দিকে এগিয়ে এলেন, কিন্তু তোমার চোখে আমি এমন কিছু দেখেছি যা আমাকে অনুপ্রাণিত করে। আমার নতুন কবিতার বই তোমাকে উৎসর্গ করতে চাই, শুধু বৌমা হিসেবে নয়। না শ্বশুরবাবু, আমি বাধা দিলাম, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার বৌমা, এর বাইরে কিছু নয়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। সুধীরবাবু আমার দিকে আরও এগিয়ে এলেন। আমি কি শুনছি? এটা কি বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন? আমার শ্বশুর, যাকে আমি সম্মান করি, যিনি আমার স্বামীর বাবা, তিনি আমাকে, না, এটা অসম্ভব। দেখো বৌমা, তিনি বললেন, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আগে আমি পিছিয়ে গেলাম, ক্যামেরার স্ট্যান্ডের পিছনে লুকানোর চেষ্টা করলাম। আমার মাথাটা ঘুরছিল। আপনি কি বলছেন তাকে বুঝতে পারছেন? আমি আপনার ছেলের বউ। এটা কী ধরনের প্রস্তাব? সুধীরবাবু হাসলেন, একটা অদ্ভুত হাসি। তোমার চোখে ভয় দেখতে পারছি। ভয় পাওয়ার কিছু নেই বৌমা, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আগে আমি এখনই চলে যাচ্ছি। আমি দরজার দিকে যেতে যেতে বললাম, এবং আমি অনিন্দকে সব বলবো না? তুমি তা করবে না? তিনি অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি করব না। আমি থমকে দাঁড়ালাম। তুমি করবে না? কারণ তুমি আসলে আমার কথা শোনোনি। কি? তিনি আমার দিকে আবার এগিয়ে এলেন। আমি বলছিলাম, আমার শেষ কবিতার বইটি তোমাকে উৎসর্গ করতে চাই, শুধু বোমা হিসেবে নয়, আমার হৃদয়ের প্রেমিকা হিসেবেও। কিন্তু আমি এই কবিতাগুলো লিখেছি আমার স্ত্রী মালতীর জন্য, যিনি ৫ বছর আগে আমাদের ছেড়ে গেছেন। আমি হতভম্ব হয়ে গেলাম। কি? হ্যাঁ বৌমা, আমি বলছিলাম, আমার নতুন বইটি হৃদয়ের প্রেমিকা নামে প্রকাশিত হবে, এবং আমি এটি আমার স্ত্রী মালতীর জন্য লিখেছি। কিন্তু তোমার চোখে আমি মালতীর চোখের আভা দেখতে পাই, তাই আমি চেয়েছিলাম এই বইটি তোমাকে উৎসর্গ করতে।
গো, আমি নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু তারপর আপনি বললেন আমাকে বিয়ে করবে। সুধীরবাবু হাসলেন, এবার একটু লজ্জা পেয়ে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম না, আমি আসলে আমার নতুন কবিতার লাইন আবৃত্তি করছিলাম। নতুন বইয়ের প্রথম কবিতাটির শিরোনাম আমাকে বিয়ে করবে। আমি কেবল জানতে চাইছিলাম এটি কেমন শোনাচ্ছে। গো, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এটা কি সত্যি, নাকি তিনি কেবল নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন? তুমি বিশ্বাস করছো না, তাই না? তিনি বললেন, এখানে আমার কবিতার খাতাটা দেখো। খুতিনি ড্রয়ার থেকে একটি নীল মোলাট বাঁধানো খাতা বের করলেন এবং আমার দিকে এগিয়ে দিলেন। আমি সন্দেহের চোখে খাতাটা খুললাম। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, হৃদয়ের প্রেমিকা মালতী দেবী শ্রোণে। কুপুরের পৃষ্ঠায় প্রথম কবিতা, আমাকে বিয়ে করবে। আমি পড়ে চললাম। বসন্তের শেষ দিনে যখন পাখিরা ফিরে আসে, আকাশের নীল ছোঁয়ায় তোমার চোখের ভাষা খুঁজি। সময় থেমে যায় যখন দেখি তোমার হাসি। তুমি কি জানো, আমার হৃদয় তোমারই প্রতীক্ষায়। আমাকে বিয়ে করবে, এই জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকবে। আমি ভুল বুঝেছিলাম, এটা আমার মূর্খতা। আমি যা ভেবেছিলাম সুধীরবাবু তা বলেননি, কিন্তু তারপরও কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। আমি খাতাটির পাতাগুলো উল্টে দেখলাম, সবই কবিতা, সবই সুন্দর। কিন্তু তারপর আমি খাতার বাঁধাইয়ের ভেতরে একটি পাতলা কাগজ দেখতে পেলাম। আলতো করে টেনে বের করলাম সেটি। এটা একটা চিঠি, সুধীরবাবুর হাতের লেখা। কিন্তু এটা কবিতা নয়, আমার নামে লেখা একটি চিঠি। প্রিয় শ্রাবন্তী, আমি জানি এটা উচিত নয়। আমি জানি আমার বয়স ৬০, তোমার বয়স মাত্র ৪২। তুমি আমার ছেলের স্ত্রী, কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার কথা বলা ভঙ্গি, সবই আমাকে পাগল করে দেয়া। তুমি কি কখনো আমার সাথে একা থাকার সময় অনুভব করনি যে আমাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে? আমি জানি তুমিও আমার প্রতি আকৃষ্ট। আমাদের ডেস্টিনি একসাথে থাকা, তাই না? আমি চিঠিটা আর পড়তে পারলাম না। এটা অসহ্য। আমার পা কাঁপছিল, মাথা ঘুরছিল। এটা কি সত্যি? আমার শ্বশুর সত্যিই আমার প্রতি এমন অনুভূতি পোষণ করেন। আমি চিঠিটা পকেটে রেখে সুধীরবাবুর দিকে তাকালাম। তিনি আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি কবিতা পড়ছি ভেবে তিনি জানতেন না আমি কি দেখেছি। কেমন লাগলো বৌমা? তিনি জিজ্ঞেস করলেন। আমি ভান করলাম যেন সব ঠিক আছে। খুব সুন্দর শ্বশুরবাবু, আপনার কবিতা সত্যিই অসাধারণ। ধন্যবাদ বৌমা, আমি জানতাম তুমি বুঝবে। খুতি হাস। আমি ফোন বের করে স্বামীকে একটা মেসেজ পাঠালাম, শীঘ্র ফিরে আসছি, তোমার সাথে কথা আছে। কি? তারপর আমি বললাম, শ্বশুরবাবু আমাকে এখন বাড়ি যেতে হবে, দীপা স্কুল থেকে ফিরে এসেছে। অবশ্যই বৌমা, কিন্তু আবার এসো, আমার ফটোশ্যুট এখনও শেষ হয়নি। কি? তিনি আমার হাত ধরলেন। আমি চমকে উঠলাম। আমি হাত ছাড়িয়ে নিয়ে বাইরে চলে এলাম। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এটা কি সত্যি হতে পারে? আমার শ্বশুর অনিন্দর বাবা। আমি বাড়ি ফিরে এসে আমার ঘরে ঢুকলাম। চিঠিটা আবার পড়লাম। হ্যাঁ, এটা ঠিকই আছে, আমার নামে সুধীরবাবুর হাতের লেখা। কি করব আমি? অনিন্দকে বলবো? কিন্তু তাহলে আমি অনিন্দর অফিসে ফোন করলাম। তুমি কখন বাড়ি ফিরবে? আরও ২ ঘন্টা লাগবে শ্রাবন্তী। কেন, কোনো সমস্যা? না, কিছু না, তোমার সাথে কথা আছে। কি? ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি গো। আমি ফোন রেখে দিলাম। এখন কি করব আমি? চিঠিটা নিয়ে বসে রইলাম। আমার মন নানা চিন্তায় ভরে গেল। সুধীরবাবু কি সত্যিই মনে করেন আমি তার প্রতি আকৃষ্ট? কেন তিনি এমন ভাবছেন? আমি কি কখনো এমন কোনো ইঙ্গিত দিয়েছি? আমি আমার আচরণ বিশ্লেষণ করার চেষ্টা করলাম।
কিন্তু কোনো কারণ খুঁজে পেলাম না। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। আমাদের বাড়ি থেকে সুধীরবাবুর বাড়ি দেখা যায়। তিনি ও তার স্ত্রী মালতী দিদা এবং অনিন্দ ও আমি সবাই একই কম্পাউন্ডে থাকি, আলাদা বাড়িতে। মালতী দিদা 5 বছর আগে মারা গেছেন। সেই থেকেই সুধীরবাবু একাই থাকেন। অনিন্দ প্রায়ই বলে আমাকে তার বাবার সাথে সময় কাটাতে, কারণ তিনি একা থাকেন বলে। হঠাৎ আমার মনে পড়ল সেই সব সময়ের কথা, যখন সুধীরবাবু ও আমি একসাথে বসে গল্প করতাম। তিনি আমাকে তার ফটোগ্রাফি দেখাতেন, আমি আবার তাকে আমার রান্না খাওয়াতাম। আমি কি তাকে কখনো ভুল সিগন্যাল দিয়েছি? আমি জোরে মাথা নাড়লাম। না, আমি কখনোই তা করিনি। আমি কেবল একজন ভালো বোমা হিসেবে আমার কর্তব্য পালন করেছি। দরজায় বেল বাজল। আমি চমকে উঠলাম। অনিন্দ এত তাড়াতাড়ি ফিরে এসেছে? আমি দরজা খুলতে গেলাম, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়েছিলেন সুধীরবাবু। বোমা, তুমি কি অসুস্থ? তুমি এত দ্রুত চলে এলে, তিনি বললেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, তাকে ভেতরে ঢুকতে দিলাম না। আমি ঠিক আছি শ্বশুরবাবু, আমার শুধু একটু মাথা ধরেছে। গো, আমি ভেতরে আসতে পারি? আমার কিছু জরুরি কথা আছে। কি তার চোখে একটা অদ্ভুত চাহনি ছিল। আমি এখন একটু বিশ্রাম নিচ্ছাই শ্বশুরবাবু, আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম। আমার খাতা, তিনি বললেন। আমার খাতা তোমার কাছে আছে, তাই না? আমি থমকে গেলাম। খাতা? হ্যাঁ, তার খাতা আমি রেখে দিয়েছি। ঘরে? হ্যাঁ। 1 মিনিট, আমি বললাম, এবং দ্রুত ঘরে গিয়ে খাতাটা নিয়ে এলাম। সুধীরবাবু খাতাটা হাতে নিলেন এবং পাতাগুলো উল্টাতে লাগলেন, যেন কিছু খুঁজছেন। তার মুখের ভাব দেখে আমি বুঝতে পারলাম তিনি চিঠিটা খুঁজছেন। তিনি উদ্বিগ্ন দেখাচ্ছিলেন, খুঁজছেন কিছু। আমি জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে তাকালেন না। কিছু না, আমি শুধু দেখছিলাম সব পাতা আছে কিনা। সব আছে, আমি বললাম। তিনি জানেন না আমি চিঠিটা পেয়েছি এবং রেখে দিয়েছি। তিনি আবার আমার দিকে তাকালেন, একটু যেন অস্বস্তির সাথে। ঠিক আছে বোমা, তুমি বিশ্রাম নাও, আমি পরে আসব। আমি দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম, কিন্তু খুব অস্বস্তি অনুভব করছিলাম। সুধীরবাবুর চাহানিতে কিছু একটা ছিল যা আমাকে ভয় দেখাচ্ছিল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম তিনি আমাদের বাড়ির দিকে ফিরে তাকাচ্ছেন। তারপর তিনি নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। আমি দ্রুত আমার ফোন বের করে অনিন্দকে ফোন করলাম। অনিন্দ, প্লিজ তাড়াতাড়ি বাড়ি। গো, কি হয়েছে শ্রাবন্তী, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তোমাকে কিছু দেখাতে হবে গো। আমি আসছি গো। আমি ফোন রেখে দিলাম এবং চিঠিটা আবার হাতে নিলাম, কিন্তু আমার চোখ গেল জানালার দিকে। সুধীরবাবু তার বাড়ির দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন। তিনি একটা ছোট্ট ঘরের দিকে হাঁটতে শুরু করলেন, যেটা আমাদের কম্পাউন্ডের পিছনে আছে। একটা ছোট্ট গোডাউন, যেখানে আমরা পুরনো জিনিসপত্র রাখি। কি খুঁজছেন তিনি সেখানে? আমি উৎসুক হয়ে উঠলাম। আমি দ্রুত বাইরে বেরিয়ে তার পিছু নিলাম, যথেষ্ট দূরত্ব বজায় রেখে। আমি দেখলাম তিনি গোডাউনের তালা খুললেন এবং ভেতরে ঢুকে গেলেন। আমি আস্তে আস্তে গোডাউনের দিকে এগোলাম। দরজাটা সম্পূর্ণ বন্ধ ছিল না। আমি ভেতরে উকি দিলাম। সুধীরবাবু একটা পুরনো আলমারি খুলছিলেন। তিনি একটা বাক্স বের করলেন এবং সেটি খুললেন। আমি দেখতে পাচ্ছিলাম না ভেতরে কি আছে। আরে, এখানে তো নেই, তিনি বেট করলেন। কোথায় গেল সেটা? আমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার পা থেকে একটা শব্দ হলো। সুধীরবাবু তাড়াতাড়ি ঘুরে তাকালেন। কে ওখানে? আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম,
কিন্তু তিনি দ্রুত দরজায় এসে আমাকে ধরে ফেললেন। বৌমা, তুমি এখানে কি করছো? আমি কি বলবো ভেবে পেলাম না। তুমি আমার পিছু নিয়েছিলে? তিনি জিজ্ঞেস করলেন। আমার হাত ধরে রেখেছিলেন। না, আমি কেবল দেখতে এসেছিলাম আপনি কোথায় যাচ্ছেন, আমি বললাম। হাত ছাড়ানোর চেষ্টা করলাম। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? তার চোখে এখন রাগ। তুমি আমার খাতার চিঠিটা পেয়েছ, তাই না? আমার মুখ শুকিয়ে গেল। কি চিঠি আমি জানি। তুমি পেয়েছ, তোমার চোখে আমি দেখেছিলাম। তুমি অনিন্দকে বলেছ না? এখনও বলিনি, আমি স্বীকার করলাম। তিনি আমাকে গোডাউনের ভেতরে টেনে নিয়ে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তুমি কাউকে বলতে পারবে না, বুঝেছ? আমি ভয়ে কাঁপছিলাম। শ্বশুরবাবু, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ওমাকে ভয় দেখাচ্ছি না শ্রাবন্তী। আমি কেবল তোমাকে বুঝাতে চাইছি, আমি তোমাকে ভালোবাসি। ওঠ। ঠিক নয়, আমি আপনার বোমা। তুমি আমার ছেলের স্ত্রী, কিন্তু আমরা একসাথে থাকতে পারি। আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি, অন্য কোথাও। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আপনি কি বলছেন? আমার স্বামী, আমার সন্তানরা? আগুন, তারা ঠিক থাকবে, আমি ব্যবস্থা করব। তার গলায় কি একটা ছিল, যা আমাকে বলছিল তিনি সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি পিছিয়ে গেলাম, কিন্তু আমার পিছনে দেয়াল। আমি চারপাশে তাকালাম, কোনো অস্ত্র খুঁজছিলাম। আমার হাতের কাছে একটা পুরনো ভাঙা ট্রফি ছিল। আমি সেটা তুলে নিলাম। সুধীরবাবু, প্লিজ। আপনি ভুল করছেন, দয়া করে আমাকে যেতে দিন। আমি ভুল করছি না শ্রাবন্তী। আমি জানি তুমিও আমায় চাও, কেবল তুমি নিজের কাছে স্বীকার করতে পারছো না। আগে তিনি আমার হাত ধরলেন, আমি তাকে ঠেলে দিলাম। তিনি হোঁচকে খেয়ে পড়ে গেলেন, কিন্তু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, আবার আমার দিকে এগিয়ে এলেন। শোনো, আমি একটা জায়গা খুঁজছিলাম, একটা পুরনো ডায়েরি। মালতী জানত না, কিন্তু আমি আগেও এমন করেছি। কি এমন করেছেন? আমার অন্যান্য বৌমাদের সাথেও। তিনি ফিসফিস করে বললেন। তার চোখ ছিল ভয়ঙ্কর। আমি হতবাক হয়ে গেলাম। অন্যান্য বৌমা? অনিন্দর আগে আপনার ছেলের বিয়ে হয়েছিল? তিনি হাসলেন, একটা ভয়ঙ্কর হাসি। না, আমার অন্য ছেলেদের বৌমার। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। আপনার অন্য ছেলেরা? আপনার তো একমাত্র ছেলে অনিন্দ। এখানে না শ্রাবন্তী, অন্য জায়গায়, আমার অন্য পরিবার। ও, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আপনার কি কয়েকটি পরিবার আছে? মালতী দিদাকে জানতেন? মালতী, তিনি চিৎকার করে উঠলেন। মালতী কিছুই জানত না। সে কেবল আমাকে বাধা দিত। সে আমাকে বুঝত না। আমি এখন বুঝতে পারছিলাম, আমি একজন পাগলের সামনে দাঁড়িয়ে আছি। আমি ট্রফিটা শক্ত করে ধরলাম। সুধীরবাবু, আমাকে যেতে দিই, না হলে আমি চিৎকার করব। গো, তুমি চিৎকার করবে না, তিনি বললেন, কারণ তুমি জানো অনিন্দ এটা সহ্য করতে পারবে না। এটা তাকে ভেঙে দেবে। গো, আমি বুঝলাম তিনি ঠিকই বলেছেন। আমি কি করব? আমি কোনো মতে সময় কাটাতে হবে, যতক্ষণ না অনিন্দ আসে। কিন্তু সুধীরবাবু এখন সম্পূর্ণ অন্য লোক, যেন একটা মুখোশ খুলে ফেলেছেন। আপনি মালতী দিদার সাথে কি করেছিলেন? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। তার মুখের ভাব বদলে গেল। আমি কিছু করিনি, সে নিজেই মারা গেছে। গো, আমি বিশ্বাস করি না। গো, ঠিক আছে, আমি তাকে সাহায্য করেছিলাম। সে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সে আমার ডায়েরি খুঁজে পেয়েছিল, যেখানে আমি আমার সব প্রেমিকাদের নাম লিখেছিলাম। গো, আমি গোডাউনের চারপাশে তাকালাম। সেই ডায়েরি আপনি এখানে খুঁজছিলেন? হ্যাঁ, তিনি স্বীকার করলেন। আমি এটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এটা পেলে আমি প্রমাণ করতে পারবো আমি কতজনকে ভালোবেসেছি। গিয়ে আপনি পাগল, আমি বললাম। তিনি আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি ট্রফিটা তুলে আঘাত করলাম, কিন্তু তিনি ধরে ফেললেন আমার হাত। আমরা ধস্তাধস্তি করতে লাগলাম।
আমি চিৎকার করলাম, কিন্তু এই গোডাউন বাড়ি থেকে অনেকটা দূরে, কেউ শুনবে না। শ্রাবন্তী, হঠাৎ দরজা খুলে গেল। অনিন্দ দাঁড়িয়েছিল, তার পেছনে আরও কয়েকজন লোক। সুধীরবাবু আমাকে ছেড়ে দিলেন এবং অনিন্দর দিকে তাকালেন। ছেলে, এটা তোমার বোঝার কথা নয়। গিয়ে আমি সব শুনেছি বাবা, অনিন্দ বলল, তার চোখে অশ্রু। তুমি মাকে মেরেছ? সে আমাকে বাধা দিয়েছিল। আমাকে বিশ্বাস করো না অনিন্দ, সে বুঝত না। সুধীরবাবু আবার আমার দিকে তাকালেন, কিন্তু শ্রাবন্তী আমাকে বোঝে, সে আমার সাথে আসবে গো। অনিন্দ একপাশে সরে গেল, আর আমি দেখলাম তার পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে অনিন্দর কাছে গেলাম। পুলিশ কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি বাবার উপর সন্দেহ করছিলাম কিছুদিন ধরে, অনিন্দ বলল। মার মৃত্যুর পর থেকে আমি তার ফোন চেক করেছিলাম, তার ডায়েরি খুঁজে পেয়েছিলাম। গু, তুমি পেয়েছ? সুধীরবাবু চিৎকার করে উঠলেন। হ্যাঁ বাবা, আমি পেয়েছি, এবং আমি জানি তুমি শুধু মাকে নয়, আরও অনেককে হত্যা করেছ, তোমার অন্যান্য পরিবার থেকে। গিয়ে পুলিশ সুধীরবাবুকে গ্রেফতার করল। তিনি চিৎকার করে উঠলেন আমার দিকে তাকিয়ে, শ্রাবন্তী, আমাকে বাঁচাও। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি অনিন্দর কাঁধে মাথা রেখে কাঁদলাম। এটা কি সত্যি? আমি কি ঘুমাচ্ছি? পরবর্তী কয়েকদিন ভয়ানক ছিল। পুলিশ এসে আমাদের সবার জবানবন্দি নিল। তারা সুধীরবাবুর বাড়ি সার্চ করল এবং আরও প্রমাণ পেল। এই বিখ্যাত ফটোগ্রাফার অবধি আসলে একজন সিরিয়াল কিলার ছিলেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়ে থাকতেন, বিভিন্ন পরিবার গড়ে তুলেছিলেন, এবং যখন তার স্ত্রীরা তার আসল পরিচয় জানতে পারতেন, তিনি তাদের হত্যা করতেন। অনিন্দ আমাকে বলল যে সে তার বাবার উপর সন্দেহ করছিল অনেক দিন ধরে, তাই সে গোপনে তার বাবার ফোন চেক করেছিল এবং সেখানে সে অদ্ভুত মেসেজ ও ছবি দেখেছিল। এরপর সে পুলিশের সাহায্য নিয়েছিল। আমার ফটোশ্যুটও সেই ষড়যন্ত্রের অংশ ছিল। সুধীর বাবু আমাকে সেদিন হত্যা করার পরিকল্পনা করেছিলেন, তারপর অন্য শহরে পালিয়ে যাওয়ার, কিন্তু আমি চিঠিটা পেয়ে যাওয়ায় তার পরিকল্পনা বদলে গিয়েছিল। আজ আমি এই গল্প লিখছি একটা কারণেই। সাবধান থাকো। যাদেরকে তুমি চেনো বলে মনে করো, তারা সবসময় সেরকম নাও হতে পারে। মানুষের মুখোশের নিচে যে চেহারা লুকিয়ে থাকে তা প্রায় ভয়ঙ্কর হতে পারে। আমার পরিবার এখন আর আগের মতো নেই অনিন্দ। তার বাবার অপরাধের কথা জেনে ভেঙে পড়েছে। আমাদের সন্তানরা এখনও বুঝতে পারেনি কি ঘটেছে। আমরা এখন অন্য শহরে চলে এসেছি, নতুন জীবন শুরু করার চেষ্টা করছি। কিন্তু প্রতি রাতে আমি যখন ঘুমাতে যাই, তখনও মনে হয় সুধীরবাবুর মুখটা দেখছি, তার চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি, আর মনে পড়ে তার শেষ কথাগুলো, শ্রাবন্তী, আমি তোমাকে কতটা ভালোবাসি।